আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরা আজকে যে উপন্যাসটি নিয়ে কথা বলবো, উপন্যাসটিতে এমন কিছু আছে যা আপনাকে উপন্যাসটি শুনতে বাধ্য করবে। বেশি কথা না বলে উপন্যাসটি শুরু করা যাক। উপন্যাসটির নাম আমার আলাদ্দিন, লিখেছেন জাবিন ফুরকান। পর্ব 1। তুমি আমার গলায় ইরাম আপুকে ঝুলিয়ে দিতে পারো না মম? উনি আমার থেকে 7 বছরের বড়, তার উপর ওনার একটা বাচ্চা আছে। বাচ্চা? গড ড্যাম, আমি পারবো না ওনাকে বিয়ে করতে। গলা নিচে, একদম চেঁচামেচি করবি না। পরিস্থিতির জটিলতা বোঝার চেষ্টা কর। কিছু বুঝতে চাই না আমি, কিছু না। ফর গড সেক, এটা আমার জীবন, সরকারি খেলার মাঠ না। তুমি একজন প্রাপ্তবয়স্ক ছেলের সঙ্গে এভাবে জবরদস্তি করতে পারো না। আমি কোনোদিন ইরাম আপুকে বিয়ে করব না, কোনো দিনই না। না, না এবং না, নোভার, নেভার এভার ইন মাই লাইফ আই উইল ম্যারি এ সিনিয়র হিউম্যান। বন্ধ দরজার ওপাশ থেকে ভেসে আসছে চিৎকার করা বলা কথাগুলো। কোনো রাগঢাক নেই, সবটাই দিনের আলোর মতো পরিষ্কার, প্রকাশ্য। ডাইনিং টেবিলের পাশে চেয়ারে নিশ্চুপ বসে আছে ইরাম, সামনে দুটো স্যান্ডউইচ এবং কফি রাখা। খাবার আর গলা দিয়ে নামবে না তার। এবার কিছুটা ভাঙচুরের শব্দ আসছে। বাড়ির আদরের দুলাল হয়তো নিজের রাগ জড়বস্তুর ওপর মেটাচ্ছে। অস্বাভাবিক নয়, ভীষণ স্বাভাবিক প্রতিক্রিয়া। তার জায়গায় ইরাম থাকলে হয়তো এমনটাই করত। কে বলতে পারে? তুই শুনবি না তোর মায়ের কথা? আমি জীবনে কোনো দিনই তোর কাছে কিছুই চাইনি। তুই আমার এই একটা ইচ্ছা পূরণ করতে পারবি না? ইচ্ছারও একটা লিমিট থাকে মম। এবার শব্দগুলো এতটা জোরে হচ্ছে যে স্পষ্টভাবে শোনা যাচ্ছে। ইরাম চেয়ারে আর স্থিরভাবে বসে থাকতে পারল না, হুট করে উঠে গেল। লিভিং রুমের সোফায় নরম গদিতে একটি তোয়ালে বিছিয়ে ছোট্ট নিষ্পাপ প্রাণটিকে শুয়ে রেখেছে সে। বেগুনি রঙের কাঁথায় মোড়ানো, তুচ্ছ প্রায় এক অস্তিত্ব। মমের মতো নরম শরীর, গোলাপ রাঙা মুখ, চোখ দুটো বন্ধ। যখন খোলা থাকে তখন তাতে একাকাশ সমান মায়া খেলা করে। ইরাম চুপটি করে নিজের অংশ নিজের সন্তানের কাছে বসল। আলতোভাবে 2 হাতের 2 আঙুল নগণ্য শিশুটির 2 কানে ঠেকালো, যেন ঘুমন্ত অবস্থায় কিছুটি শুনতে পায় না সে। জননী জীবনের নরক যে তার প্রাপ্য নয়। 3 মাস আগে। মা, নারী শব্দের অলংকার, একজন নারীর জীবনের শ্রেষ্ঠ অর্জন, অমোঘ পূর্ণতা। এতদিন এই শব্দটাকে শুধু পড়া হয়েছে, ডাকা হয়েছে, তবে কোনোদিন অনুভব করা হয়নি। আজ মাতৃত্বের প্রবল জোয়ারে ভেসে গিয়েছে ইরামের হৃদয়াঙ্গন। দুপুরের দিকে ডেলিভারি হয়েছে তার। এখন সন্ধ্যাবেলা। হাসপাতালের কেবিনের শীতল বাতাস আরামদায়ক চাদরে মুড়িয়ে রেখেছে তাকে। মাত্রই দীর্ঘ এক ঘুম পেরিয়ে জেগে উঠেছে সে। বর্তমানে একদৃষ্টিতে চেয়ে আছে বিছানার ঠিক পাশেই লাগোয়া বেসিনেটে রাখা নবজাতকের দিকে। চেয়েই আছে সে, চোখ ফেরাতে পারছে না। যতবার দেখছে ততবার তার বুকটা আবেগের স্রোতে পূর্ণ হচ্ছে। একটা সময় নিজেকে আর রুখতে পারল না ইরাম। 2 হাতে ভর দিয়ে উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে বেসিনেটের কাছে গেল। আশেপাশে কোনো নার্স নেই। ব্যাপারটা অদ্ভুত লাগলেও তেমন কিছু ভাবল না আপাতত। তার সকল চিন্তা জুড়ে রয়েছে ভূমিষ্ঠ হওয়া সন্তান। বেসিনেটের ভেতর থেকে ছোট্ট ছোট্ট হাত পা নাড়ছে নবজাতক। সাদা নরম তোয়ালেতে মোড়ানো নাজুক শরীরখানি তার। টকটকে লাল দুটো কান এবং নাক, চোখের পাতা আধ খোলা। ত্বকের বর্ণটা লালচে, যেন দারুণ সুখে কিছু একটা নেচে উঠল ইরামের মাঝে। কাপা কাপা হাতে দুটো বাড়িয়ে অতি সাবধানে সে নবজাতককে কোলে তুলে নিল নিজের বুকে। তার ত্বকের উষ্ণতা পেতেই বিড়ালের মতন মৃদু একটা শব্দ করে গুটিসুটি দিয়ে রইল।
তীব্র আবেগের অশ্রু জমল ইরামের চোখ জোড়ায়। সন্তানকে বুকে চেপে সে কম্পিত গলায় ফিসফিস করে উঠল, আমার সোনা বাচ্চাটা, আমার মানিক, আমার কুচুপো। আম্মু তোমার আশায় কতকাল অপেক্ষার প্রহর গুনেছে, অবশেষে আসার সময় হলো তোমার। দুহাতে হালকা শরীরটা তুলে ধরে তার কপালে চুমু এঁকে দিল ইরাম। তার চোখ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল নবজাতকের গলা বরাবর। তাতে নিজের ছোট্ট হাতটা তুলে অস্বাভাবিকভাবে নাড়তে থাকলো শিশুটি। না পারতে মৃদুল হাসল ইরাম। আমার দুষ্টু পাখিটা, আর কি নামে ডাকি বলো তোমায়? একদম নিজের মুখের কাছে তুলে নবজাতকের কানে ঠোঁট লাগিয়ে ইরাম ফিসফিস করল, ইজান, আমার ইজান সোনা, আমার লক্ষ্মী ছেলেটা। ইরাম হঠাৎ করেই নিজের জায়গায় জমে গেল। গোঙানির শব্দ ভেসে আসছে কেবিনের ভেতর। এতক্ষণ যাবৎ হয়তো শোনা যায়নি, কিংবা ছেলেকে নিয়ে ব্যস্ত থাকার দরুন ইরাম মনোযোগ দেয়নি। গোঙানির শব্দ এবার তীব্র হয়েছে। ব্যথা তোর, কোনো ধ্বনি এটি নয়, বরং ভীষণ অন্তরঙ্গ, অশ্লীল ধরনের। মেয়েলি গলার চিৎকার। হাসপাতালে কেবিনের ভেতর প্রথমটায় নিজেকেই নিজের বিশ্বাস হলো না ইরামের। দুপুরে ডেলিভারি হলো, নর্মাল ডেলিভারি। শরীরের ধকলের কারণে হয়তো কল্পনা করছে। আহ বেবি, আস্তে প্লিজ, আহ। নবজাতক ইজানকে পুনরায় বেসিনিটে নামিয়ে রাখতে গিয়ে দ্বিতীয় দফায় থমকালো ইরাম। কান খাড়া হয়ে রইল তার। না, এবার কোনো ভুল হয় নাই। সত্যি এমন সুখের আহাজারি ভেসে আসছে তার কানে, কিন্তু ঠিক কেবিনের ভেতর থেকে নয়। শব্দের উৎসটা কান পেতে খেয়াল করতে এরাম বুঝতে পারল কেবিনের সঙ্গে লাগোয়া বারান্দা থেকে এই সব ধ্বনির উৎপত্তি। রাগের সীমা ছাড়িয়ে গেল তার। কার এত বড় দুঃসাহস যে একজন পেশেন্টের কেবিনের ভেতর এমন অশ্লীল কর্মকাণ্ড করতে পারে? ছেলেকে বুকে চেপে রেখে ধীর পায়ে এগিয়ে গেল ইরাম সাবধানী ভঙ্গিতে। কেবিন থেকে বারান্দায় যাওয়ার দরজাটা চাপানো, ঠিক লাগানো নয়। গোঙানির শব্দ আরও পরিষ্কারভাবে কানে আসছে এবার, সঙ্গে নারী ভারী নিঃশ্বাস প্রশ্বাসের আওয়াজ। একদম কিনারে এসে থামল ইরাম। ঠাস করে দরজা খুলে ঢুকতে কেমন যেন সংকোচ হচ্ছে তার, যদিও মূল সংকোচ বারান্দায় উপভোগ বস্ত থাকা যুগলের করা উচিত। কোনো ওয়ার্ড বয় আর নার্সকে একসাথে দেখলে একটু অবাক হবে না ইরাম? বুকে তার নিজের বাচ্চা, তাই এক মুহূর্ত দ্বিধা করল না হৃদয়ের প্রবল এক সন্দেহ থেকে। দরজাটা নিঃশব্দে হালকা ঠেলে ভেতরে উকি দিল সে। সন্ধ্যা হয়ে গিয়েছে। বারান্দায় রেলিংয়ের বদলে থাই গ্লাস দিয়ে বাঁধানো, তাই প্রথমটায় কিছু নজরে পড়ল না ইরামের। চোখ টিপটিপ করে ভালো মতো তাকাতেই তার হৃদস্পন্দন ক্ষণিকের জন্য থমকে গেল। দৃষ্টি প্রবাহিত হয়ে রইল ফুটবলের মতো। বারান্দার দেয়ালের সঙ্গে লেপ্টে দাঁড়িয়ে আছে ইরামের কেবিন নার্স। যুবতী মেয়েটির এক পা তুলে রাখা, সামনে দাঁড়ানো পুরুষটি কোমরে জড়িয়ে ধরে রেখেছে তারা একে অপরের শরীরকে। নার্সের পোশাকের নির্মাংস অগোছালো, ঠিক তেমনি পুরুষটির পরনের সাদা শার্ট বোতাম খোলা, বুক বেয়ে ঘামের ফোঁটা পড়ছে। মেয়েটির ঘাড়ে মুখ গোজা, উভয়ে শিরশির করে কেঁপে উঠছে নিজেদের অভিসারের গভীরতে। ইরাম অবাক হলো না, সরেও গেল না, শুধু স্থির দাঁড়িয়ে থাকলো নিষ্প্রাণ এক পুতুলের মতো। তার বুকে কুইকুই করে উঠল ইজান, অথচ নবজননী সে শব্দটুকুও শুনতে পেল না। তার দুই নয়ন অবদ্ধ এক যুগলে অভিসার পানে, যেখানে থাকা পুরুষটি তার স্বামী, তার সন্তানের জন্মদাতা পিতা অরণ্য মির্জা সওদাগর। ইরাম যে দরজায় এসে দাঁড়িয়েছে
সেটা অরণ্য টের পেয়েছে। লোকটা তার গায়ের গন্ধ অবধি কিভাবে যেন শুকে ফেলেছে। নার্সের ঘাড়ে গুজে রাখা মুখটা সে সামান্য একটু তুলল। একজোড়া শুকনো দৃষ্টি মিলে গেল ইরামের সঙ্গে। অরণ্যর অসম্ভব সুদর্শন মুখমণ্ডল জুড়ে ঘামের ফোঁটা চিকচিক করছে মুক্তার দানার মতো। উজ্জ্বল ফর্সা ত্বকে অভিসারে তপ্ততায় ফুটে উঠেছে লালচে বর্ণে। চোখ জোড়া কালোয়, তবে তাতে জলজল করছে এক জনমের ক্ষুধা। সরাসরি ইরামের দিকে তাকিয়েই নার্সের শরীরে আরো গভীরভাবে ঝুঁকল সে। তার গভীরতম ছোঁয়ায় উদ্মন যুবতী নার্স ঢলে পড়ে, কেঁপে কেঁপে উঠে অরণ্যর পিঠে খামচে ধরল। আহ ইয়েস বেবি, মার্ক মি, হাহা। অরণ্যের ঠোঁটে তীর্যক হাসি ফুটিয়ে নার্সের ঠোঁট জোড়া দখল করে নিল। চুম্বন নয়, রীতিমতো কামড়ে ধরল বহুদিন যাবৎ ক্ষুধারত থাকার হায়নার মতো। আর দেখতে পারল না ইরাম। তড়িঘড়ি করে সে বারান্দা ছেড়ে কেবিনের ভেতরে চলে এলো। কোনো মতে হাতের কাঁপুনি ঠেকিয়ে ছোট্ট ইজানকে সে পুনরায় বেসিনেটে রেখে দিল। অতঃপর নিজের বিছানায় ঝপস করে বসে রইল রবটের মতো। ঠিক কতটা সময় এভাবেই পার হলো ঠাউর করতে পারল না সে। মাথার ভেতর দপদপ করছে তার, ভারী নিঃশ্বাস ফেলছে, বুকটা চেপে আসছে ব্যথায়। আজকের দিনটা অন্তঃপর তাকে রেহাই দেওয়া যেত। আজ তাদের সন্তানের জন্মদিন। কিছুক্ষণ বাদে কেবিনে ঢুকলো কেবিন নার্স, পরিষ্কার পরিপাটি। ইরামকে ঘুমিয়ে থাকার বদলে বিছানায় বসে থাকতে দেখে নার্স এক লহমার মতন থমকালো। পরক্ষণেই অবশ্য কিছুই হয়নি এমন ভঙ্গিতে গলা খাকারি দিয়ে বলল, আপনি উঠে পড়েছেন? বেশ, আমি গিয়ে আপনার সন্ধ্যার নাস্তাটা নিয়ে আসছি, বিশ্রাম নিন। কেবিনের দরজাটা খুলে বাহিরে বেরিয়ে গেল নার্স। এরপর বারান্দার দরজা ঠেলে ধীর পায়ে ভেতরে এলো অরণ্য। নার্স যতটা পরিপাটি ছিল, অরণ্য ততটাই অগোছালো। শার্টের সবগুলো বোতাম এখনো লাগানো হয়নি। প্যান্টের বেল্টটা টেনে টাইট করতে করতে কেবিনের মাঝে এসে দাঁড়ালো সে। ইরাম স্থির চেয়ে দেখল নিজের স্বামীকে। লোকটাকে এখনো তার স্বামী বলে সম্বোধন করে যাওয়া উচিত কিনা সেটা নিয়ে অবশ্য দ্বিমত আছে তার। অরণ্য আসলেই সুদর্শন। 6 ফুট 2 ইঞ্চির উচ্চতার একটি সুগঠিক পেটানোর শরীর। নিয়মিত জিম করার কারণে শরীরের কোনো মেদ নেই। শার্টের ওপরেও তার মাংসপেশির গড়ন বোঝা যায়। প্রথম দফায় তাকে আন্দাজ করা কঠিন যে লোকটার বয়স ইতিমধ্যে 35 ছুঁয়েছে। ঘন ভ্রু, পুরো ঠোঁট এবং তীক্ষ্ণ চিবুক, কালো বাদামির মিশেল চুলের রং। ইরাম চেয়ে দেখল, এই সৌন্দর্যে তার বৃতৃষ্ণার ঢেকুর উঠল। সৃষ্টিকর্তা কি নিপুণ হাতে এমন সৌন্দর্য তৈরি করেছে, অথচ মনটা কি কদর্য। এরকম সুদর্শন আরও একটি মানুষকে চেনে ইরাম। অরণ্যর চোখ ধাঁধানো রূপ তাকে সেই সৌন্দর্যকে ঘৃণা করতে শিখিয়েছে। অরণ্য নিজেকে পরিপাটি করে শীষ বাজাতে বাজাতে আশেপাশে তাকালো। বিছানায় বসে থাকা স্ত্রীর দিকে চেয়ে একগাল হাসল সে। ওয়েল, গুড ইভিনিং হানি। বেসিনেটের দিকে এগিয়ে গিয়ে ইজানকে এক হাতেই কোলে তুলে ফেলল অরণ্য। যত্নের বালাই নেই। হাতের তালুর উপর শরীরটাকে এমনভাবে ধরল যেন নিজের সন্তানকে নয়, বরং ল্যাবরেটরির কোনো গিনিপিগকে পর্যবেক্ষণ করছে। ইজান পিতার হাতের শক্ত রুক্ষ অসচেতন চোখে আচ্ছন্দ্যবোধ করল না। ছোট্ট হাত পা জুড়ে কান্নার দকম তুলল। বাঁকা হাসি ফুটল অরণ্য মির্জার সওদাগরের ঠোঁট জুড়ে, যেটার কোনায় এখন একটা কামড়ের দাগ স্পষ্ট। নিজের অপর হাতটির বৃদ্ধাঙ্গুল এবং তর্জনী মিলে ইজানের শরীরের সাইজ মাপতে লাগলো।
আরিব্বাস ইরাম, এই সাইজের জিনিস তোমার পেটে ফিট হলো কিভাবে? অ্যামেজিং। তুমি যে ছোট, তাতে আমার জিনিসটা এত ফিট খায় না। ইরাম লাফিয়ে উঠল বিছানা ছেড়ে। এতক্ষণ যাবৎ সে শীতল থাকলেও ইজানের কান্না তার হৃদয় ছিন্ন ভিন্ন করে ফেলেছে। ছুটে এসে সে অরণ্যের হাত থেকে ইজানকে নিয়ে নিয়ে নিজের বুকে চেপে ধরল। খেকিয়ে উঠল, খবরদার বলছি, আমার ছেলেকে ছোবেন না। অরণ্য এক মুহূর্তেই জমে গেল, মাথা কাত করে বিস্ময় নিয়ে তাকায়। ইরামকে আজ অন্যরকম দেখাচ্ছে। এত কষ্টকর ডেলিভারির পর মেয়েটা মুষড়ে পড়ে, অথচ ইরামের হয়েছে ঠিক উল্টোটা। অজানা এক শক্তিতে টকবক করছে সে। সদা নির্বিকার থাকা চোখ জোড়ায় আজ আগুন জ্বলছে, যেন কয়েক ঘন্টার বদ্ধধারে বিশাল পরিবর্তন হয়েছে তার মাঝে। বোকা অরণ্যর ধারণায় নিয়ে আজকের আগে ইরাম ছিল শুধুমাত্র একজন নারী, আজ থেকে একজন মা। তাই ইরাম ডাবল। তার ইরাম তো আগে এমন ছিল না। দুহাত তুলে সংস্পর্শের ভঙ্গিতে অরণ্য বলল, ওহ চিল চিল, প্রোডাক্ট তো আমারও। আমি ছুঁয়ে না দিলে কে দেবে শুনি? কেউ না, আমি বাদে কেউ না। শুনেছেন আপনি? এত জেদ কিসের? এবার অরণ্যের গলা শক্ত হয়ে গেল। লম্বা দুপায়ে ইরামের কাছে পৌঁছে গেল সে। এক হাতে স্ত্রীর চুলের গোছামুঠো পাকিয়ে ধরে এক ছটকায় নিজের কাছে টেনে নিল। ব্যথায় দাঁতে দাঁত চেপে ফেলল ইরাম, তবুও একটা টু শব্দ করল না। নিজের ছেলেকে বুকে আগলে রাখলো, ঠিক যেমন করে সিংহী পাহারা দেয় নিজের শাবককে। ভুরুকুচকে গম্ভীর কণ্ঠে শুধালো, একটু বেশি প্রায়োরিটি দিয়ে ফেলেছি মনে হচ্ছে। কি ভেবেছিস তোকে ছাড়া আমার চলবে না? একটা বাচ্চা পয়দা করে দিয়েছি, সো হোয়াট? যদি আমি চাইতাম আমার আন্ডারে বাচ্চাদের একটা ফুটবল টিম থাকতো, বুঝেছিস? তোকে একটু বেশি ভালোবাসি বউ বলে, সেটার এভাবে সুযোগ নিবি তুই বারবার? ইরাম, কবুল বলে বিয়ে করেছি। তোর বুকে আমার ছেলে, আর তুই বলছিস তুই আমার বউ না? ডেলিভারির পর তোর মস্তিষ্কটা ঢিলে হয়ে গেছে নাকি? তার বিরুদ্ধে তো মামলা দিতে হবে। ইজানকে অতি সাবধানে নিজের বিছানায় শুয়ে রাখলো ইরাম। ছেলের কান্না থেমেই এবং ঠিক আছে নিশ্চিত করার পরে সে ঘুরে দাঁড়ালো। অরণ্যর তাচ্ছিল্যের দৃষ্টি মোকাবেলা করলো দৃঢ়ভাবে। আপনাকে মনে করিয়ে দিই, আজ থেকে ঠিক 5 মাস আগে আপনি আমাকে তালাক দিয়েছিলেন। অরণ্যর চেহারা থেকে ক্ষণিকের মধ্যে বিনোদনের ভাবটুকু উঠে গেল, তবে নিজের আত্মবিশ্বাসী ভঙ্গিমা একটুও ছাড়ল না সে। ইরামের দিকে এগিয়ে এসে দুহাত রাখল রমণীর কাঁধে। অদ্ভুতভাবে সুর পাল্টে আদুরে গলায় বলল, ওহ কাম অন ডার্লিং, তুমি ওটা এখনো মনে ধরে বসে আছো? ওটা তো আমি মন খারাপ করে বলেছিলাম। তুমি জানো না তোমাকে কত আদর করি আমি। তাছাড়া ধর্মকর্ম আমি একটু হলেও জানি, বুঝেছ? এই তালাক হবে না, কারণ তুমি প্রেগনেন্ট ছিলে। ক্ষীণ এক হাসি ফুটল ইরামের ঠোঁটে। অল্পবিদ্যা ভয়ঙ্করী। কে বলেছে আপনাকে ওই তালাক গ্রহণ হয় না? হয়। বাচ্চা জন্ম অবধি আমার ইদ্যৎকাল চলছে। আজ আমার ইদ্যত তো শেষ। স্ত্রীকে ফিরিয়ে নিতে হলে আপনাকে তার সঙ্গে রুজু করতে হবে। প্রথমবারের মতন শঙ্কা দেখা গেল অরণ্যের মাঝে। 2 মিনিট চুপ থাকলে সে তারপর খানিকটা গম্ভীর গলায় নিজস্ব অহংকারটুকু চেপে বলল, বেশ তো, তবে রুজুই করলাম আমি তোমার সাথে। নিজের কাঁধের উপর থেকে একদম স্থিরভাবে অরণ্যের হাত দুখানা সরিয়ে পিছিয়ে দাঁড়ায় ইরাম। আরও একবার অরণ্যের মনে হলো সম্পূর্ণ ভিন্ন এক ইরামকে দেখছে সে। ধীর গলায় ইরাম জানালো, আমি আপনার সঙ্গে রুজু করব না মিস্টার অরণ্য মির্জা সওদাগর। আজ থেকে আপনি আমার স্বামী নন, সেরফ একজন কাপুরুষ, পরপুরুষ। পরপুরুষ তো বেশ,
আমিও দেখি কিভাবে একটা বাচ্চা কিভাবে তুই বুকে ঘুরে বেড়াস। তোর জন্য আমার দরজা আজীবনের জন্য বন্ধ। দূর হতে পারিস আমার চোখের সামনে থেকে, নিজের পেটের ফসল সমেত। সি ইউ কেয়ার। অন্য নিজের কথা রেখেছে, সত্যি সে কোনো কেয়ার করেনি। ডিভোর্স পেপার সাইন করেছে, অথচ ইজানকে নিয়ে কাস্টাডির প্রশ্ন ওঠেনি। একদম অঘোষিতভাবেই সমস্ত দায়িত্ব বর্তেছে ইরামের উপর। সে অবশ্য এমনটাই চেয়ে এসেছিল, তবে বাস্তবতা আমাদের ভাবনার চাইতেও বহু কঠিন। এখানে যা চাওয়া হয় তার উল্টোটাই বরং পাওয়া যায়। ইজানকে নিয়ে প্রথম মাসটা ইরাম কাটিয়েছে দুর্বিষহভাবে। না, নিজের বাপের বাড়িতেও যায়নি। ওর বাড়িটা এখন আর বাপের বাড়ি নেই, বরং ভাইয়ের বাড়িতে পরিণত হয়েছে। সেখানে অন্যদের ওপর বোঝা হয়ে গেলে ঠিক তাকে অসম্মান করা হবে। তাছাড়া তার ভাই এর ডিভোর্সের ঘোর বিরোধী ছিল। সাহায্য কামনার প্রশ্নই আসেনি। নিজের হাতে থাকা যত সামান্য কিছু টাকা সম্বল করেই সে উঠে একটি মেস বাসায়। আমাদের সমাজটাও ভীষণই অদ্ভুত। সিঙ্গেল মাদার হওয়ার তাচ্ছিল্য কম সহ্য করতে হয়নি ইরামকে। তবুও তার সব কিছু সয়ে যাওয়ার একটাই মাত্র শক্তি ইজান। নবজাতক নিজের জননীকে সামান্য চাহনিতেই ঘায়েল করার ক্ষমতা রাখে, তেমন সে পারে তাকে পুনর্জীবিত করতেও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।